নমস্কার সবাইকে, রাধে রাধে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটা ঠিক তারপর থেকেই আমি শুরু করলাম। আসলে আজকের দিনে না অনেকটা বেশি কাজ ছিল, তো সব কিছু একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা তো সম্ভব ছিল না, তাই ভাবলাম দুটো ভিডিও করে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে বাথরুম টাথরুম পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এখন আবার টুকিটাকি কয়েকটা কাজে হাত দিয়েছি। আজকে দুপুরে সেরকম কিছু রান্নাবান্না নেই, 1 পট একটা রাইস করব ভাবছি। তো আরও কয়েকটা কাজ রয়েছে, সেটাই কিন্তু আজকে আমি সেরে নেব। তো প্রথমেই আমি আমাদের বেডরুমের যে বেডশিটটা আছে সেটা চেঞ্জ করে নিচ্ছি। তো বেডের উপরে যে আমি এই কভারটা দিয়ে রাখি না, সেটা আমার খুব কাজে দিয়েছে। মেয়ে এখন তো অনেকটা ছোট রয়েছে, বেডের মধ্যেই মাঝে মধ্যে নোংরা করে ফেলে। তো এই কভারটা দিয়ে রাখার কারণে না অনেক বেশি সুবিধে হয়েছে। আজকাল এই মডার্ন প্যারেন্টিংয়ের যুগে বাচ্চা হওয়ার আগে থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া অবধি আমরা কত কিছু না নতুন নতুন গ্যাজেট ইউজ করি, তাই না? তবে আমি ছোট থেকেই দেখে এসেছি আমার মাকে, এখনও অবধি আমার বাড়িতে না প্রত্যেকটা বেডের নিচে বেডশিটের তলায় না এরকম কাভার দেওয়া থাকে। সেটা ফ্যান্সি কাভার হোক বা সেটা খুব কম দামি একটা পলিথিনের লেয়ারই হোক না কেন, পলিথিনের লেয়ার কিন্তু প্রত্যেকটা বেডে আমাদের বাড়িতে দেওয়া থাকে। আর আমি অনেক বড় অবধি, এখনও অবধি আমার অভ্যেস রয়েছে বেডের মধ্যে জলের বোতল নিয়ে ঘুমানো। এটা যদিও খুব একটা ভালো অভ্যেস নয়, এখন তো জানি এটা খুবই বাজে একটা অভ্যেস, তবে ছোট থেকেই সেরকম একটা অভ্যেস ছিল। তো বেডের মধ্যে জলের বোতল নিয়ে শুতাম, আর মাঝে মধ্যেই না জল বেডের মধ্যে পড়ে গিয়ে মোটা মোটা তোষক কিংবা গদিকে ভিজিয়ে দেয়। ছোটোবেলায় দেখেছি কখনো এই ধরনের গদি, মানে এগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম ডানলপের গদি, এগুলো তো কখনোই ব্যবহার হতো না। ছোটো থেকে কিন্তু বেডে আমরা তোষক কিংবা কাঁথার ওপরে শুয়ে শুয়ে অভ্যস্ত। আমার মা কাঁথা বানাতে খুব বেশি ভালোবাসে, তো আমরা ছোট থেকেই এই 10-12টা কাঁথার ওপরে শুয়ে শুয়ে অভ্যস্ত। বিয়ের পরেই বলতে পারেন এই ধরনের গদি আমরা ব্যবহার করা শিখেছি, আর এই ধরনের গদিগুলো আমাদের কাছে এক ধরনের বিলাসিতা বললেই চলে আর কি। তো আমার মা সেগুলোকেও খুব যত্ন করে রাখতো। তো যখন মেয়েকে নিয়ে প্রথমবার আমি এখানটায় আসি, মানে মেয়ের বয়স তখন প্রায় 4 মাস মতো, তখন আমার মা আমাকে দুটো এই গদির প্রোটেক্টারগুলো দিয়েছিল আর কি। তবে ওই রুমেরটা যদিও ঠিকঠাক রয়েছে, এই রুমেরটা ব্যবহার করার কারণে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গিয়েছিলো। তারপরে আমি তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, আমি যতদূর সম্ভব ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকে এই কাভারটা নিয়েছি। খুবই ভালো, খুব কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট পেয়ে গিয়েছি। আর এই তো কথা বলতে বলতে বেডটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন যাব ওদিকে রান্নাবান্নার কাজে। রান্নাবান্নাটা বসিয়ে তারপরে যাব একটা সুন্দর কাজ করতে। অনেক দিনের ইচ্ছে একটা পূরণ করতে চলেছি আজকে। তার পেছনে যদিও অনেক বড় একটা কারণ রয়েছে, তো সেই কারণের জন্য তড়িঘড়ি করে এই কাজটা আমি সেরে নিচ্ছি। তো প্রথমে চলুন এই যে 1 পট রাইসটা বানাচ্ছি তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি প্রেসার কুকারের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপরে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি, একটু তেজপাতাও দিয়েছি, তারপরে একটা টমেটোকে একটু গ্রেট করে নিয়েছিলাম, তার সাথে অল্প একটুখানি আদা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। তারপরে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তারপরে অল্প একটুখানি জল দিয়ে মশলা থেকে যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ অবধি এটাকে কষাতে থাকবো। তারপরে এদিকে আমি সয়াবিনকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে কিছুটা সয়া গ্র্যানিউলসও ছিল। সব কিছুকে জল ঝরিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা আলুর টুকরো ছিল, মানে মিষ্টি আলুর টুকরো ছিল, তার সাথে এমনি নর্মাল আলু দিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব। আর একটুখানি বিরিয়ানি মশলাও দিলাম যাতে রাইসটার মধ্যে একটু ফ্লেভার আসে। বিরিয়ানির যে মশলাটা আমি এখন ব্যবহার করছি না, খুবই ভালো একটা মশলা, মানে যে কোনো ধরনের রাইসের মধ্যে দিলে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। তো সেই কারণে একটুখানি মশলা দিয়ে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটুখানি লবণ দিয়েছি। তারপরে দিয়ে দেবো একটু জল। জলটা কিন্তু একদম পরিমাণ মতো দিচ্ছি, মানে আমি 2 কাপ চালের মধ্যে প্রায় 2.5 কাপ কিংবা 3 কাপ মতো আমি জল দিয়েছি আর কি। জলটা একটু কম দিয়েছি। তো এরপরে প্রেসার কুকারটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে দিয়ে 2টো সিটি হওয়া অবধি এটাকে আমি কুক করে নেব। তারপরে দেখুন খুব সুন্দর একটা ঝরঝরে রাইস তৈরি হয়ে গিয়েছে। আর এই তো খাবার দাওয়াটা শেষ করে কিন্তু এখন যাব বাদবাকি কাজগুলোতে হাত দিতে। দুপুরে খাওয়াটা শেষ হয়ে গেলে না বাদবাকি কাজগুলোতে নিশ্চিন্তে হাত দেওয়া যায় আর কি। যেহেতু আজকে একদম কম মশলা দিয়ে এই খাবারটা বানিয়েছিলাম, তো খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর যেহেতু এটা প্রসাদ ছিল, তাই এটার বিচার করার ক্ষমতা বা যোগ্যতা কিন্তু আমার একদমই নেই। আমার কাছে সবই খুব ভালো লাগে, যেটা আমার কৃষ্ণের কাছে নিবেদন করা হয় সেটা আমার কাছে অত্যন্ত প্রিয় জিনিস হয়ে যায় আর কি।
তো যাই হোক, এদিকে আমি সোফার কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। অনেক দিন হয়ে গিয়েছিল ওই সাদা কাভারটা দেওয়া ছিল। আর সাদাটা দেওয়া থাকলে কি হয় বলুন তো, পেছনটা যেহেতু কাভার থাকে না, পেছনটা কিন্তু নোংরা হতে থাকে। সেই কারণে আমি এই ধরনের ফুল কাভার দিয়ে রাখার চেষ্টা করি আর কি। যেহেতু আমার কাছে একটাই মাত্র সিঙ্গেল বেডশিট রয়েছে, যেটাকে আমি সোফার কাভার হিসেবে ব্যবহার করি। তো ইচ্ছে রয়েছে পরবর্তীকালে না এই ধরনের কম দামি যে বেডশিটগুলো অনলাইনে পাওয়া যায়, সেরকম আরও একটা দুটো বিভিন্ন কালারের নিয়ে সেটাকে আমি সোফার মাপে এরকমভাবে কাটিয়ে আনবো আর কি, যাতে আমি সোফার কাভার হিসেবে ব্যবহার করতে পারি। অনেক দিন ধরে আমি মিশোতে খুঁজছি যে ভালো কোনো সোফার কাভার পাওয়া যায় কি না, তবে আমি না কোথাও খুঁজে পাচ্ছি না, মানে আমার মন মতো করে আর কি। তো ইচ্ছে রয়েছে পরবর্তীকালে একটুখানি কাস্টমাইজ করে বানিয়ে নেওয়ার। আজকে কিন্তু অনেক তাড়াহুড়োর সময় আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলছি, তাই হয়তো আমার ভিডিওর মধ্যে বা আমার ভয়েসের মধ্যে কিছুটা হয়তো অসঙ্গত আপনারা লক্ষ্য করতে পারেন, তার জন্য প্লিজ ক্ষমা করে দেবেন। তো এরপরে কিন্তু অনেক কটা ভিডিও এরকম যাবে যেখানটায় হয়তো আমি ঠিকঠাকভাবে আপনাদের সাথে কথা বলে ভিডিও শেয়ার করতে পারবো না। তো কয়েকদিন আমার সাথে একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবেন। আমি একটুখানি ফ্রি হলে কিন্তু আবার আগের মতো আপনাদের সাথে ভিডিও দেওয়া শুরু করব। তো সোফার জায়গাটা আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে এদিকে কয়েকটা পার্সেল আনপ্যাক করতে চলে এসেছি। তো এর মধ্যে ছিল কয়েকটা আমাদের পার্সোনাল ইউজের প্রোডাক্ট, আর কয়েকটা ছিল হোম ডেকোরের প্রোডাক্ট আর কি। তো আমি একটা লরিয়ালের কন্ডিশনার নিয়েছি, তার সাথে আন্ডারআর্ম রোল অন একটা নিয়েছি, মেয়ের একটা বডি লোশন নিয়েছি। আর এই যে বড় পার্সেলটা দেখছেন, এটা হলো আমার একটা হোম ডেকোরের পার্সেল। এটা আমি অনেক শখ করে অনেক দেখে শুনে অ্যামাজন থেকে নিয়েছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটার প্রিন্ট বলুন, এটার কোয়ালিটি বলুন, এটার কালার আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম হালকা কালারগুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি খুব একটা বেশি ডার্ক কালার একদমই পছন্দ করি না, সেটা হোম ডেকোরের ক্ষেত্রে হোক বা নিজের জামা কাপড়ের ক্ষেত্রে হোক। আমি একটুখানি হালকা কালারই পছন্দ করি, সেই জন্য এটা আমি চুজ করেছি। আজ আমার বিয়ে প্রায় 6 বছর পেরিয়ে 7 বছর হতে যায়। এখনও অবধি আমি নিজের মনের মতো করে সংসারটাকে সাজিয়ে তুলতে পারিনি। আসলে মেয়েরা চাইলে না একদিনে সংসার সাজিয়ে তুলতে পারে না। অনেক ক্ষেত্রে এরকম হয়, সংসার সাজাতে সাজাতে মেয়েদেরই বয়স হয়ে যায়, তখনও কিন্তু মনের মতো করে সংসার সাজানো হয় না। আমাদের মতো প্রত্যেকটা হাউসওয়াইফদের গল্প হয়তো এরকম, কেউ চাইলে একদিনে সংসারটাকে একদম টিপটাপভাবে সাজিয়ে তুলতে পারে না। সংসার সাজাতে সময় লাগে, আর আমার তো অনেকটা বেশি সময় লেগে গিয়েছে। এখনও অবধি বলবো আমি আমার সংসারটাকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারিনি। আগে তো পারিনি, তার পেছনে অনেক কারণ ছিল। তার মধ্যে একটা কারণ কি বলুন তো, আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকতাম, তো ভাড়া বাড়িতে সবসময় তো সব কিছু করার সুযোগ হতো না। তাছাড়া আমি কোনো জায়গাতেই না বেশি দিন থাকিনি আর কি, সেই কারণে আমি হয়তো ঠিকঠাকভাবে সাজিয়ে তুলতে পারিনি। তাছাড়া তো অনেক কারণ রয়েছে যেগুলো হয়তো আমি এই অনলাইনে শেয়ার করতে একদমই পারবো না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এই সাদা পর্দাটা দুটো জানালাতে লাগিয়ে দিলাম। এটা বহু বছর আগে কেনা, প্রায় 2 বছর 2.5 বছরের পুরনো পর্দা। আমার এই সাদা কালারটা যেহেতু অনেক বেশি পছন্দের, আমি যখন বিহারে থাকতাম তখন আমি খুব শখ করে সাদা কালারের পর্দা কিনেছিলাম, সেখানেই ব্যবহার করেছিলাম। তারপর থেকে আর ব্যবহার করা হয়নি। এখানে আসার পরে লিভিং রুমে 1-2 বার ইউজ করেছি আর কি। তো সেই পর্দাটা দিয়ে দুটো জানালা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তাছাড়া যে ড্রিম ক্যাচারটা ইউজ করলাম, সেটা আমি এই কিছু মাস আগে 6-7 মাস আগে একটা কিনে রেখেছিলাম। আর এই বেডশিট টেবিলটাকেও সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো এখানটাও যে জিনিসগুলো ব্যবহার করেছি সেগুলো আমি অল্প অল্প করে কিনে রেখেছিলাম। এখন ফাইনালি সব কিছু অ্যাসেম্বল করে আমি সাজিয়ে নিলাম আর কি। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই সাজানোটা কেমন হচ্ছে, মানে রুম ডেকোরটা কেমন হচ্ছে। যদিও আমি খুব একটা ভালো করে রুম ডেকোর করতে পারি না, তবে আমি আমার মতো বা আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি রুমটাকে সাজিয়ে তোলার জন্য। আর এই দুটো কুশন কিন্তু আমি এবারেই নিয়েছি, তার সাথে দুটো পিলোও নিয়েছি। যেহেতু আমার কাছে পিলো একটুখানি কম রয়েছে, আর এই ধরনের পিলোগুলো না খুব ভালো লাগে দেখতে আর কি। মানে পিলো কাভার দেওয়ার পরে এত সুন্দর একটা স্ট্রাকচার নেয়, আমার কাছে খুব ভালো লাগে। অনলাইনে সবসময় দেখতাম যারা হোম ডেকোরের ভিডিও করে, তাছাড়া নর্মাল ফ্যামিলিতেও যারা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে না, তাদের বেডটা এত সুন্দর লাগতো দেখতে। আমি সবসময় ভাবতাম আমার পিলোগুলো দিয়ে না কখনো এত সুন্দর লুক আমি আনতে পারি না। আসলে ওই পিলোগুলো দিয়ে না এত সুন্দর স্ট্রাকচার আনা যায় না, তবে এই পিলোটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার দেয় বেডটাকে। আর তার সাথে এই দুটো কুশন কাভার যেন সব কিছুকে চার লাগিয়ে দিয়েছে। আমার কাছে এত বেশি ভালো লেগে গিয়েছে এই দুটো কুশন কাভার। আমার মনে হয়েছে এত জিনিসের মধ্যে সব থেকে বেস্ট এই দুটো কুশন কাভার। আপনাদের কাছে সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এর মধ্যে থেকে যদি কোনো জিনিসের লিঙ্ক আপনাদের লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে দেবো আর কি। যেহেতু এত কিছু জিনিস কেনাকাটা করেছি,
তো আমার কাছে কিন্তু এই বেডশিটের কোনো রকম বাজেট ছিল না, সেই কারণে পুরনো বেডশিটটাই ব্যবহার করলাম। তার সাথে এই দুটো পুরনো পিলো আর এই যে নতুন দুটো পিলো দিয়ে সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি এখানটায়। আর এখানটায় দিয়ে দিলাম এই সুন্দর দুটো কুশন। তো এইরকম ধরনের বেডের লুক আমার কাছে এত বেশি ভালো লাগে, তবে আজ অবধি কখনো আমি আমার এই শখটা পূরণ করতে পারিনি, তবে ফাইনালি আজকে করলাম। তো দেখুন আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। আর এদিকে যে হ্যাঙ্গারটা আমি ইউজ করছি এটা আমার পুরনো কেনাই ছিল, তো এটা আমি এখানটায় ইউজ করে দিলাম। আমি এই রুমটার জন্যই রেখেছিলাম, ভেবেছিলাম টুকটুক করে যখন সমস্ত জিনিসপত্র কিনে আমি অ্যারেঞ্জ করে নেব, যখন রুমটা সাজাবো তখন এটা আমি এদিকে ইউজ করব আর কি। আর ফাইনালি এই ওয়াল টেকার ফ্রেমটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তবে এটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, তো এখনও অবধি ঠিকমতো সিমেট্রিকভাবে আনতে পারিনি, একটুখানি বাঁকা তেড়া রয়েছে আর কি। পরবর্তীকালে ডাবল টেপ দিয়ে এটাকে আমি ঠিক করে নেব। এখন আপনাদের সাথে রুমের ফাইনাল লুকটা শেয়ার করছি। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। রাত্রি হয়ে গেলে যখন এই সমস্ত জায়গাতে হালকা হালকা লাইট জ্বলবে না, তখন আরও বেশি ভালো লাগবে আর কি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের করা এই বেডরুম মেকওভারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওতে কারোর নাম নিতে না পারার জন্য অনেক অনেক দুঃখিত আমি। পরের কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের নামগুলো নেব। টাটা।